তৌহিদ হৃদয় কি নিজে নিজেই ভিলেন হচ্ছেন নাকি তাকে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে? কেননা অনেকদিন যাবতই তৌহিদ হৃদয় টি-20তে যে স্বভাবসুলভ ব্যাটিং সেটি কিন্তু করতে পারছে না, তবুও কিন্তু নিয়মিতই তাকে খেলিয়ে যাচ্ছে টিম টাইগার্স। এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে তৌহিদ হৃদয়ের 36 বলের 35 রানের ইনিংসের পরেই যে বিষয়টা আলোচনায় আসছে, বিষয়টা কিন্তু সেরকম নয়। তৌহিদ হৃদয় কিন্তু বিগত সিরিজগুলোতেও ভালো পারফরমেন্স করতে পারেনি। পাকিস্তান এবং শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের বিপক্ষের সিরিজগুলোতেও তৌহিদ হৃদয় কিন্তু ধীরগতির ব্যাটিং করেছেন। তার বিগত 14 ম্যাচের স্টেটটা যদি শুনি, তার অ্যাভারেজটা মাত্র 20 এবং স্ট্রাইক রেটটা কিন্তু 108 থেকে 10। টি-20তে একটা দলের 4 নম্বর ব্যাটসম্যান যদি এই স্ট্রাইক রেটে ব্যাট করে, তাহলে ওই দলটার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই আসলে চিন্তার বিষয়। এই 14 ম্যাচে আসলে তৌহিদ হৃদয়ের বাংলাদেশের হয়ে কোনো ম্যাচ উইনিং পারফরমেন্সও নেই। তৌহিদ হৃদয় আন্তর্জাতিক ক্রিকেটটা শুরু করেছিলেন বেশ ভালোভাবেই, তবে ধীরে ধীরেই তার আসলে ব্যাটিংয়ের এরকমের ছন্ন ছাড়া অবস্থা। আসলে তার ব্যাটিংয়ের ছন্ন ছাড়া অবস্থা নয়, বরং প্রতিপক্ষরা কিন্তু তার ব্যাটিংয়ের যে জাজমেন্ট সেটি করে ফেলেছে অ্যানালিস্টরা। তবে এখান থেকে উতরে আসার জন্য তার যথেষ্ট কাজ করা দরকার এবং টিম ম্যানেজমেন্টকেও আসলে তাকে যথেষ্ট সময় দিতে হবে, কিন্তু সেটি আসলে টিম ম্যানেজমেন্ট তাকে দিচ্ছে না। কেননা প্রত্যেকটা ম্যাচে এরকমের পারফরমেন্স করার পরেও একটা ব্যাটসম্যান যখন ফ্লপ থাকে, টিম ম্যানেজমেন্টের আসলে দায়িত্ব তাকে কিছুটা সময় দেওয়া, কিছুটা আসলে খেলার বাইরে রাখা। এমনও নয় যে বাংলাদেশ দলে আসলে এই পজিশনের জন্য কোনো ব্যাটসম্যান নেই, কেননা ইতিমধ্যেই কিন্তু নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানকেও এশিয়া কাপে যুক্ত করা হয়েছে এই পজিশনের ব্যাটিংটা চিন্তা করেই। কিন্তু তারপরেও আসলে তৌহিদ হৃদয়কেই টিম ম্যানেজমেন্ট টেনে নিয়ে যাচ্ছেন। এতে আসলে তৌহিদ হৃদয়েরই ক্ষতি হচ্ছে মূলত বেশি। তৌহিদ হৃদয় হংকংয়ের বিপক্ষে 35 রান করার পরেও কেন বারবার এই বিষয়টা আসলে আলোচনায় আসছে? কেননা হংকংয়ের বিপক্ষে আফগানিস্তান কিন্তু অনেক বড় রকমের একটা জয় পেয়েছে। সেক্ষেত্রে সুপার ফোরে যাওয়ার সময় বাংলাদেশের রান রেটের প্রশ্নটা উঠে আসতে পারে যদি কোনো দুর্ঘটনা না ঘটে। হংকংয়ের ম্যাচে বাংলাদেশের রান রেটটা আরেকটু ভালো করা যেত, কেননা বাংলাদেশের যখন প্রথম দুই ওপেনার আউট হয়ে যায় তখন লিটন দাস এবং তৌহিদ হৃদয় কিন্তু ব্যাটিংয়ের দায়িত্বটা বহন করেন। সেক্ষেত্রে কিন্তু প্রথম দিকে লিটন দাসও কিন্তু ধীরগতির ব্যাটিংটাই করেছেন, কেননা লিটন দাস এবং তৌহিদ হৃদয়ের ব্যাটিংটা যদি আমরা কম্পেয়ার করি, 25 বলে লিটন দাসের রান ছিল 27 এবং তৌহিদ হৃদয়ের রান ছিল 25 বলে 26। কিন্তু লিটন দাস লাস্টে যখন এক্সিলেটর করেছেন, তৌহিদ হৃদয় সেই বিষয়টা পারেননি, কেননা তার কিন্তু ব্যাটিংয়ের যে ফর্ম সেটি খারাপ যাচ্ছে, সে কারণে আসলে তিনি কানেক্ট করতে পারছিলেন না। সেক্ষেত্রে তার 36 বলে অ্যাটলিস্ট 50 ঊর্ধ্ব একটা ইনিংস খেলা দরকার ছিল, তাতে তার যেরকমের লাভ হতো বাংলাদেশেরও আসলে রান রেটটা আরেকটু বেটার হতে পারত। তবে এ বিষয়ে তৌহিদ হৃদয়কে ম্যাচ শেষে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি আসলে ট্রাই করেছেন, আসলে হয়ে ওঠেনি এবং তাদের আসলে মূল লক্ষ্য ছিল হংকংয়ের বিপক্ষে ম্যাচটি জয় করাই। সেক্ষেত্রে ম্যাচ পরবর্তী সময় লিটন দাসকে জিজ্ঞেস করা হলে লিটন দাস বলেন, আমরা যদি 3টি ম্যাচে আসলে জয়লাভ করি তাহলে সরাসরি সুপার ফোরে চলে যাব, সেক্ষেত্রে রান রেটের প্রশ্নই আসে না। তবে বাংলাদেশ যদি 3টি ম্যাচেই জয়লাভ করে সেক্ষেত্রেও যেমন ম্যাচের রান রেটের হিসেব আসবে না, আরও একটা উপায় কিন্তু রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু রান রেটের হিসেবটা হবে না। ধরেন এই গ্রুপে থাকা 3টি দলই হংকংয়ের বিপক্ষে জয়লাভ করলো, তাতে সবার পয়েন্টই সমান 2 করে হলো। সেক্ষেত্রে হংকংয়ের বিপক্ষে 3টি দলই যদি জয়লাভ করে 3টি দলেরই আসলে সমান 2 করে পয়েন্ট হবে। এবং আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যেই ম্যাচ, বাংলাদেশ যেই দলের সাথে আসলে জয়লাভ করবে সেই দল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার যেই ম্যাচ সেখানে আসলে পরাজিত হতে হবে। সেক্ষেত্রেই আসলে রান রেটের প্রশ্নটা তখনও আসবে না। তবে বিষয়টা যদি অন্যরকম হয়, বাংলাদেশ আসলে শ্রীলঙ্কার সাথে জয়লাভ করেছে, শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে জয়লাভ করেছে, আফগানিস্তান বাংলাদেশের সাথে জয়লাভ করেছে, তখনই কিন্তু আসলে মূল বিপত্তিটা বাধবে। রান রেটের হিসেবটাই হবে তখন, কেননা 3টি দলেরই সমান 4 করে পয়েন্ট হবে। বাংলাদেশের দর্শকরা কিন্তু সেই সিচুয়েশনটা বিবেচনা করেই কিন্তু রান রেটের হিসেবটা করছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচই শ্রীলঙ্কার বিপক্ষে, সেক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষেই জয়লাভ করতে হবে। বাংলাদেশ দল সেই ম্যাচে আসলে তৌহিদ হৃদয়কে আবারও রাখবে কিনা একাদশে, সেটাই এখন দেখবার বিষয়। টিম ম্যানেজমেন্ট আসলে কোন জিনিসটা আসলে চিন্তায় নিবে সেই বিষয়টা আসলে ওই ম্যাচেই দেখা যাবে। তবে হাতে কিন্তু আমাদের অপশন রয়েছে এই পজিশনের জন্য সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান।
আপনার কি মনে হয় তৌহিদ হৃদয়কে শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচেও বাংলাদেশ দল একাদশে রাখবে কিনা এবং বাংলাদেশ দল সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে রান রেটের কোনো সমস্যায় পড়বে কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।